মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে, একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল। আচ্ছা, মধ্যপ্রাচ্যের এই লড়াই কি শুধুমাত্র এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ? কারণ বিশ্বের শক্তিধর দেশগুলো যেমন রাশিয়া এবং চায়না পর্দার আড়ালে যেমন নিজের কৌশলগত ঘুঁটি সাজাচ্ছে, ঠিক তেমনি ভারতও কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটা কৌশল অবলম্বন করছে। এই যুদ্ধ কি কেবলমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি ধীরে ধীরে এটা পরিণত হচ্ছে একটা পাওয়ার গ্লোবাল গেমে? আসুন এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি সেই সমস্ত অদৃশ্য কৌশলগুলো যেগুলো শক্তিধর দেশগুলো পর্দার আড়ালে খেলছে। নমস্কার। মধ্যপ্রাচ্যে যে লড়াইটা চলছে, অনেকেই মনে করে এটা বোধহয় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের লড়াই, কিন্তু মাথায় রাখতে হবে এই যুদ্ধটা এত সুদূর প্রসারী হচ্ছে, সেটার পেছনে পৃথিবীর বড় বড় শক্তিগুলো রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমেরিকা কিভাবে ইসরায়েলের জোট সঙ্গী হয়ে ইরানকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। অহরহ মিসাইল, ড্রোন, বোমের আঘাতে ইরান জর্জরিত। ইরানও তাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু ইরানের সেই শক্তি কোথায় যে আমেরিকা এবং ইসরায়েলের এই জোট সঙ্গীর সমকক্ষে গিয়ে লড়াই করবে? তার মানে কি ইরানের পেছনে কেউ আছে? অবশ্যই আছে। চায়না এবং রাশিয়া একটা দারুণ কৌশলগত গেম খেলছে ইরানের সঙ্গে, ঠিক আছে? ইরানকে এরা এত সুন্দরভাবে কৌশলগতভাবে সাহায্য করছে যে আজকে 3 সপ্তাহ অতিক্রান্ত হতে চলল, কিন্তু তবুও ইরান যুদ্ধের ময়দানে এখনও দৃঢ়ভাবে টিকে আছে, সেই প্রবল পরাক্রম আমেরিকার বিরুদ্ধেও। ভেবে দেখুন, রাশিয়া এবং ইরানের সম্পর্কটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে একটু কৌশলগতভাবে যদি আমরা ব্যাপারটাকে বিবেচনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? রাশিয়া ইউক্রেনের সঙ্গে প্রায় 2 বছর হয়ে গেল, বা 2 বছরের বেশি হয়ে গেল যে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। সেখানে ইরান কিন্তু রাশিয়াকে প্রথম দিকে দারুণভাবে সাহায্য করেছিল সামরিকভাবে। কিভাবে জানেন? ড্রোন প্রযুক্তি দিয়ে, এবং বেশ কিছু সামরিক সাহায্যও কিন্তু ইরান রাশিয়াকে করেছে। এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এটা মনে করে যে রাশিয়াও কিন্তু ইরানকে প্রতিশ্রুতি দিয়েছে যে নানা রকম আধুনিক সমরাস্ত্র বা সামরিক শক্তি দিয়ে সাহায্য করবে। আর কূটনৈতিকভাবেও রাশিয়া দারুণভাবে ইরানের পাশে আছে। রাষ্ট্রসংঘে প্রায়ই রাশিয়া ইরানের ঢাল হয়ে কাজ করে, যেন আন্তর্জাতিক চাপে ইরানকে পড়তে না হয়। সেজন্য রাশিয়া এমন কিছু অবস্থান নেয় যেটা ইরানকে একটা ঢাল রূপে সাহায্য করতে কাজে লাগে, ঠিক আছে? তো রাশিয়া এবং ইরান অনেক কাছাকাছি একটা বন্ধু হিসেবে আমরা ধরতে পারি। এবার যদি চায়নার দিকে তাকাই, চায়নারও কিন্তু একটা বিরাট স্বার্থ আছে এই মধ্যপ্রাচ্যে। আমরা জানি চায়না পৃথিবীর 2য় বৃহত্তম শক্তি, অর্থনৈতিক শক্তি। এবং চায়নায় যে বড় বড় ইন্ডাস্ট্রি, যে সমস্ত বিরাট বড় বড় প্রযুক্তিগুলো কাজ করছে, তার পেছনে যে বিপুল পরিমাণে জ্বালানির চাহিদা, সেটা কিন্তু ইরান থেকে আসে। ভুললে কখনোই চলবে না যে ইরানের একটা বিরাট বড় তেল ক্রেতা কিন্তু এই চায়না। আর চায়না প্রচুর ইনভেস্ট করেছে মধ্যপ্রাচ্যে। ওদের যে একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে রোড অ্যান্ড বেল্ট প্রকল্প। সেখানে চায়না প্রচুর ইনভেস্ট করেছে। চায়না সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। চায়না নিজেকে মনে করে যে আমি একটা শান্তির বার্তা নিয়ে মধ্যপ্রাচ্যে যাব, একটা শান্তির অবস্থান আমি রাখব। কিন্তু এর পেছনে চায়নার মূল স্বার্থ হচ্ছে যে চায়নার অর্থনীতিটা অনেকটা কিন্তু নির্ভর করছে মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে। এবং চায়না কখনোই সেইভাবে চায় না যে এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক বা কোনো রকম যুদ্ধ হোক যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হবে। তাহলে এটা হলো চায়নার অবস্থান। তাই কৌশলগতভাবে চায়না ইরানের পাশে থাকে এবং যুদ্ধটাকে পর্দার আড়াল থেকে ইরানকে অনেক রকম সাহায্য করছে। যদি এবার আমি ভারতের দিকে তাকাই, অনেকেই বলছে যে ভারত কেন সরাসরি কোনো অবস্থান নিচ্ছে না এই যুদ্ধে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে। এবার ভারতের সমস্যাটা কিন্তু মনে রাখবেন, ভারতের সমস্যাটা কিন্তু একদম শাখের করাতের মতন, না এদিকে যেতে পারবে না ওইদিকে যেতে পারবে। ওই জন্য ভারত একদম চুপ। ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি,
তার মৃত্যুর পরেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো শোক বার্তা পর্যন্ত দেয়নি, ঠিক আছে? কারণ ইসরায়েল এবং ইরান এবং পাশাপাশি আমেরিকা, এরা প্রত্যেকেই কিন্তু কূটনৈতিকভাবে ভারতের খুব কাছের মানুষ বা কাছের দেশ। মনে রাখতে হবে, ইসরায়েলের সঙ্গে ভারতের একটা সামরিক প্রযুক্তিগত বেশ কিছু চুক্তি আছে। ইসরায়েল ভারতকে মিসাইল ডিফেন্স সিস্টেমটা দিয়েছে, ঠিক আছে? তো এটা একটা বিরাট বড় ইসরায়েলের সঙ্গে ভারতের একটা সম্পর্ক, সামরিক শক্তি, ড্রোন প্রযুক্তি, তারপরে আপনার গোয়েন্দা বিভাগের প্রযুক্তি, এই বিভিন্ন প্রযুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে ভারত নানা রকম চুক্তিতে লিপ্ত হয়ে আছে। আর ইরানের দিকে যদি তাকাই, ভারত ইরানের সম্পর্কটাও কিন্তু দারুণ ঐতিহাসিক, বহু পুরনো সময়। সেই আমরা যদি আগের সরকারগুলোকেও দেখি, কংগ্রেস আমলের থেকেও দেখি, ভারতের সঙ্গে ইরানের একটা মজবুত সম্পর্কের ইতিহাস আছে, ঠিক আছে? ভেবে দেখুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধটা হয়েছিল, তখন ইরানের সঙ্গে ভারতের একটা বন্দরের ট্রিটি হয়েছিল, সেটা হচ্ছে চাবাহার বন্দর। এবং চাবাহার প্রকল্পে ভারত প্রচুর ইনভেস্ট করেছে। এটা একটা দারুণ করিডোর, যেটা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্যে চলে যাওয়ার একটা বিশেষ জায়গা বা বাণিজ্য পথ, যেই পথটা ইরানে অবস্থিত। এবং যদি কোনোভাবে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়, তাহলে এই বন্দরের মাধ্যমে বাণিজ্য পথটা দারুণভাবে বিঘ্নিত হবে, ঠিক আছে? এবং ভারত ইরান থেকে প্রচুর তেলও আমদানি করে। আর হরমুজ প্রণালী, যেটা পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, সেখান দিয়েও ভারত প্রচুর তেল আমদানি করে। সুতরাং এখান থেকে পরিষ্কার যে ইরানের সঙ্গেও ভারত কোনো রকম সংঘাতে যেতে চায় না। একদিকে ইরান, একদিকে ইসরায়েল, ভারত কোন পক্ষ নেবে? সেজন্য ভারত একটা সূক্ষ্ম কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এবং এটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খুব সেন্সিটিভ জায়গায় মধ্যপ্রাচ্যটা ভারতের কাছে। বেশ কিছু দেশ, যেমন সৌদি আরব, ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে। আবার সৌদি আরব আমেরিকার সঙ্গে দারুণ সম্পর্ক। সৌদি আরব আবার আমেরিকার সঙ্গে হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে। সুতরাং ভারত কার দিকে যাবে? সেজন্য ভারতের এখন যে অবস্থান, সেটা হচ্ছে সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য। সব দিকে ব্যালেন্স করে ভারত চাইছে শান্তি, শান্তিপূর্ণভাবে এই সংঘাতটাকে বন্ধের দিকে ভারত অবস্থান নিচ্ছে। সেজন্য ভারত কোনো রকম মন্তব্য করছে না এই যুদ্ধের ব্যাপারে, ঠিক আছে? তো এই যে একটা দম বন্ধকর অবস্থা মধ্যপ্রাচ্যে, যত তাড়াতাড়ি এই অবস্থা থেকে এই পৃথিবী বেরিয়ে আসবে, সারা পৃথিবীর পক্ষে এটা খুব ভালো। এবার ভেবে দেখুন তো, যদি এতই শক্তিশালী হয় চায়না এবং রাশিয়া, তাহলে তারা সরাসরি আমেরিকার মতন যুদ্ধে ইরানের পাশে থাকছে না কেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন। একটু ভেবে দেখলে দেখা যাবে, এটা খুব স্পষ্ট যে যদি রাশিয়া এবং চায়নার মতন দেশ সরাসরি ইরানের সঙ্গে এসে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে বিশ্বে খুব স্পষ্ট হয়ে উঠবে রাজনৈতিক অস্থিরতা। এবং এই অস্থিরতাটা খুব শিগগিরই কিন্তু একটা মহাপ্রলয় ডেকে আনতে পারে। কারণ তিনটে দেশই পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত দেশ, এবং এই তিনটে দেশের ক্ল্যাশ মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপুল সম্ভাবনা, যেখানে অন্যান্য ছোট ছোট দেশগুলো আলাদা আলাদা সাইড নিয়ে নেবে, যার যার পক্ষ নিয়ে নেবে, এবং তখন কিন্তু থামানোর মতন কেউ থাকবে না, মধ্যস্থতা করার মতন কোনো দেশ অবশিষ্ট থাকবে না। তো সেই জন্যে এটা একটা বড় ওয়ার্নিং সারা পৃথিবীর পক্ষে। সেজন্য এরা সরাসরি যাচ্ছে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, এবং একটা সম্পূর্ণ পৃথিবীটা বিলুপ্তির দিকে যেতে পারে। তো এটা একটা মূল কারণ আমেরিকা এবং এই ইসরায়েলের জোটসঙ্গীর বিরুদ্ধে রাশিয়া এবং চায়না সরাসরি ইরানকে সাপোর্ট করে যুদ্ধে নামার। তাই এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধুমাত্র একটা আঞ্চলিক যুদ্ধ নয়, এর পেছনে রয়েছে মূলত শক্তিধর দেশগুলোর কৌশলগত প্রভাব। আর এই ত্রিভুজ চিত্রটাকে যদি দেখি, একদিকে রাশিয়া, অন্যদিকে চায়না, এবং তার বিপরীত দিকে রয়েছে ভারত। এই তিনটি দেশ যেহেতু খুব কাছাকাছি অবস্থান করে এই মধ্যপ্রাচ্যে, সেই জন্য এই তিনটি দেশের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কৌশলগতভাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতের প্রায় 8 থেকে 9 মিলিয়ন মানুষ এই মধ্যপ্রাচ্যে কর্মসূত্রে বাস করে।
তাদের নিরাপত্তাটাও কিন্তু ভারতের একটা বড় মাথা ব্যথার কারণ। তাই ভারতের অবস্থান যত তাড়াতাড়ি এই যুদ্ধটা বন্ধ হয় এবং আবার শান্তি ফিরে আসে। আমি চেষ্টা করলাম যে বেসিক জায়গাটা, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের বেসিক জায়গাটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। আপনার কি মনে হয় এই যুদ্ধটা আরও কতদিন স্থায়ী হতে পারে? ইরান কি সত্যি এই যুদ্ধের ময়দান ছেড়ে নিজেকে আত্মসমর্পণ করবে আমেরিকা এবং ইসরায়েলের এই মহাশক্তির বিরুদ্ধে? আপনার মতামতটা কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আপনারা জানেন যে আমি শুধু এই চ্যানেলে এই ধরনের গ্লোবাল জিওপলিটিক্যাল বা এই গ্লোবাল অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি না। এখানে আমি বিভিন্ন লাইফ ডেভেলপমেন্টের টিপসও দিই। সঙ্গে থাকুন এবং বিভিন্ন রকম লাইফ ডেভেলপমেন্টের ভিডিওগুলো পেতেও আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকুন। খুব শিগগিরই আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।